পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকের ব্যাপারে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত জানিয়েছেন এবং সর্বশেষ এই ব্যাপারে ইরান কি সিদ্ধান্ত জানিয়েছে, তারা কি আসবে কি আসবে না, কেন দুই ভাগে বিভক্ত ইরান এবং কেন দুই রকম সিদ্ধান্ত ইরানিদের, আর ইরানকে দুই ভাগে বিভক্তকারী সেই দুই দল কারা এবং কিভাবে ইরানও দ্বিতীয় পাকিস্তানে পরিণত হচ্ছে, এই সকল প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শকের সকল প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্লিজ আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামায়। সর্বশেষ এই ভিডিও রেকর্ড করা আগ পর্যন্ত যা জানা গেছে, প্রথমে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসার কথা ছিল পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসার জন্য, কিন্তু পরবর্তীতে আমেরিকানদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে যাচ্ছেন না এই মুহূর্তে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স পাকিস্তানে যাচ্ছেন দ্বিতীয় দফা নেগোসিয়েশনের জন্য, কারণ আমেরিকান নীতিতে বলা আছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট উভয়ই একই সাথে আমেরিকা অনুপস্থিত থাকতে পারেন না, কেউ না কেউ একজন আমেরিকাতে উপস্থিত থাকতে হয়। এরপর যখন ডিল হয়ে যাবে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে আসবেন, পাকিস্তানিদের সাথে সাক্ষাৎ করবেন এবং ইরানি ডেলিগেশনদের সাথেও তিনি সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। আর এটা এখন পুরো পৃথিবীর মানুষ সবাই জানে যে ট্রাম্পের নীতি হলো তিনি সবসময় শ্রেষ্ঠত্ব নেওয়ার রাস্তা খোঁজেন। আর পাকিস্তানে আসার ব্যাপারে ট্রাম্প কি বলেছেন তার মুখেই শুনুন। তো এটা তো নিশ্চিত হওয়া গেছে যে আমেরিকান ডেলিগেশনসরা পাকিস্তানে আসতেছেন দ্বিতীয় দফা নেগোসিয়েশনের জন্য, কিন্তু প্রশ্ন হলো ইরান কি পাকিস্তানে আসছে? ইরানের নেগোসিয়েশন দল কি পাকিস্তানে আসতেছে? উত্তর হলো না, ইরানের নেগোসিয়েশন টিম এই মুহূর্তে পাকিস্তানে আসতেছে না, কারণ ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দ্বিতীয় দফা বৈঠকে যদি বসতে হয় তার আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের হরমুজ প্রণালীতে যিনি ব্লকেট লাগিয়েছেন সেই ব্লকেট আগে সরাইতে হবে, তাহলে গিয়ে ইরান দ্বিতীয় দফা বৈঠকে বসবে। ব্লকেট সরানোর আগ পর্যন্ত ইরান দ্বিতীয় দফা বৈঠকে নেগোসিয়েশনে যাচ্ছে না, অর্থাৎ ইরান আলোচনায় বসতে অবশ্যই রাজি আছে, কিন্তু তার আগে ট্রাম্পকে ব্লকেট সরাইতে হবে যেটা সে হরমুজ প্রণালীতে লাগিয়ে রেখেছে। দর্শক, এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কেন বিভক্ত, ইরানের মধ্য থেকে কেন দুই ধরনের সিদ্ধান্ত আসতেছে? আর সে ব্যাপারে বলতে গেলে এটা বলতে হয় যে এখন ইরান দ্বিতীয় পাকিস্তানে পরিণত হয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারেন যে ইরানকে কেন পাকিস্তানের সাথে তুলনা করলাম? এর কারণ হলো পাকিস্তানে যদিও জনগণের দ্বারা ইলেক্টেড গভর্নমেন্ট আছে দেশের আইন পরিচালনার জন্য এবং দেশ পরিচালনার জন্য, কিন্তু পরিস্থিতি তার সম্পূর্ণ উল্টা। পাকিস্তানের নেতৃত্ব এবং কর্তৃত্ব সব চলে আর্মির, অর্থাৎ পুরো পাকিস্তান গভর্নমেন্টের কন্ট্রোলে নয়, পুরো পাকিস্তান আর্মির কন্ট্রোলে। আর আর্মির পক্ষ থেকে যেই সিদ্ধান্তই না হয় সেটাই হলো পাকিস্তানের ফাইনাল সিদ্ধান্ত। উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি, কোন দেশ যখন অন্য দেশে তার ডেলিগেশনস পাঠায় তখন তার জন্য হয় প্রধানমন্ত্রী যায় কিংবা পররাষ্ট্রমন্ত্রী যায় কিংবা তাদের উপদেষ্টারা যায়, অথবা কোনো বিদেশি ডেলিগেশন যদি আপনার কান্ট্রিতে আসে তাহলে তাদেরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য হয় প্রধানমন্ত্রী নয় পররাষ্ট্রমন্ত্রী অথবা গভর্নমেন্টের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে স্বাগতম জানানোর জন্য যায়। কিন্তু পাকিস্তানের ব্যাপারে সম্পূর্ণ উল্টো। আপনি দেখুন, যখন ইরানি ডেলিগেটসরা পাকিস্তানে আসতেছে নেগোসিয়েশনের জন্য প্রথমবার, তখন তাদেরকে স্বাগতম জানানোর জন্য সেখানেও আর্মি চিফ ফিল্ড মার্শাল আসিফ মনির উপস্থিত। যখন আমেরিকান ডেলিগেশনসরা পাকিস্তানে আসে ফার্স্ট টাইম নেগোসিয়েশনে অংশ নেওয়ার জন্য, তখন তাদেরকে স্বাগতম জানানোর জন্য আর্মি চিফ ফিল্ড মার্শাল আসিফ মনির সেখানে উপস্থিত। এরপর যখন পাকিস্তানি ডেলিগেশনসরা ইরানে যায় সেখানেও আর্মি চিফ ফিল্ড মার্শাল আসিফ মনির। ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝখানে যখন যুদ্ধ হয় তখন পাকিস্তানিদেরকে আমেরিকা তার হোয়াইট হাউসে ডাইকা নেয়, সেখানেও আর্মি চিফ আসিফ মনির উপস্থিত। অর্থাৎ পুরো পাকিস্তানের প্রত্যেকটা সেক্টর আর্মির কন্ট্রোলের মধ্যে আছে। এবার আসুন ইরানের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক কোথায়, সামঞ্জস্যতা কোথায়? যেমন ভাবে পাকিস্তানের মধ্যে দুইটা গ্রুপ, একটা হলো গভর্নমেন্ট, একটা হলো আর্মি, ঠিক তদ্রুপ ভাবে ইরানের মধ্যে এখন দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে। একটা হলো IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আর একটা হলো ইরানি গভর্নমেন্ট যেটা মানুষের মাধ্যমে ইলেক্টেড হয়ে সংসদে এসেছে। আর এই দুই গ্রুপের মাঝখানে এখন ফাটল দেখা দিয়েছে। আর এই যে দুইটা গ্রুপের কথা বললাম, এই দুই গ্রুপের মধ্যে পাকিস্তানের মতোই ইরানের IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এরা পাকিস্তানের মতো অত্যন্ত শক্তিশালী। যেই পরিমাণ কর্তৃত্ব এবং নেতৃত্ব পাকিস্তানের আর্মি আছে, ওই পরিমাণ কর্তৃত্ব এবং নেতৃত্ব কিংবা তার চেয়েও বেশি কর্তৃত্ব এবং নেতৃত্ব ইরানে IRGC আছে। উদাহরণ দিলে আপনি আরো সহজে বুঝতে পারবেন। ইরানে IRGC ডিসেন্ট্রালাইজেশন আগে থেকে হয়ে গেছে এবং তারা এর উপরে বহুত আগে থেকে কাজ করে আসতেছে। IRGC ডিসেন্ট্রালাইজেশন হওয়ার অর্থ কি? এর অর্থ হলো আমেরিকা কিংবা ইসরায়েল ইরানে হামলা করে যদি ইরানি লিডারশিপকে পুরোপুরিভাবে মেরে ফেলে, পুরোপুরিভাবে খতমও করে দেয়, তবুও আর্মি কাজ করতে থাকবে, আর্মির কাজে কোনো প্রকার বাধা আসবে না। এটা বললাম ডিসেন্ট্রালাইজেশনের উপকারিতা, ফায়দা, লাভ। এবার আসুন ক্ষতিটা কি? ক্ষতিটা হলো উপর থেকে আসা, অর্থাৎ গভর্নমেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ মহল থেকে আসা যে অর্ডারগুলো, এই অর্ডারগুলো আর্মির কমান্ডাররা ফলো করে না। আর এই মুহূর্তে ইরানের ভেতরে সেটাই ঘটছে। আর IRGC এর ব্যাপারে যদি আপনাদেরকে আরেকটু বলি, IRGC এমন একটি প্যারালাল গভর্নমেন্টাল উইং যারা ইরানের মধ্যে নিজেদের একটি আলাদা সরকার চালায়। এটা বুঝায় এটা একটি খুব ম্যাসিভ
ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বোঝা অত সহজ না। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকা যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধের আগে আইআরজিসি যেই পরিমাণ মজবুত অবস্থানে ছিল তার চাইতে অনেক বেশি মজবুত অবস্থানে এই মুহূর্তে আছে। আর আপনার যদি এটা বিশ্বাস না হয় তবে দেখুন, আপনাদের সামনে একটা উদাহরণ রাখতেছি। প্রথমবার যখন ইরান এবং আমেরিকা পাকিস্তানে ইসলামাবাদে নেগোসিয়েশনে বসে, তখন ইরানের প্রথম শর্ত ছিল লেবাননে যুদ্ধ বন্ধ হতে হবে। পরবর্তীতে আমেরিকা ইসরায়েলের উপর প্রেসার ক্রিয়েট করে লেবাননের যুদ্ধ বন্ধ করে দিয়েছে। লেবাননের যুদ্ধ বন্ধ হওয়ার পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টুইট করেন যে এই মুহূর্তে যেহেতু লেবাননের যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আমরা স্ট্রেট অফ হরমুজ ওপেন করে দিচ্ছি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে বা যে ঘোষণা দিয়েছে, সেই সিদ্ধান্তের উপর ওই দেশের আর্মি কি বলছে? ওই দেশের আর্মি বলতেছে আব্বাস আরাকচি সাহেব যে টুইট করেছেন স্ট্রেট অফ হরমুজ খোলা সম্পর্কে, সেই টুইটকে ইরানিয়ান আর্মি খোলামেলা ভাবে ইডিওটিক স্টেটমেন্ট বলেছে। আপনি চিন্তা করতে পারেন, আর্মি পররাষ্ট্রমন্ত্রীর টুইটকে, সিদ্ধান্তকে ইডিওটিক স্টেটমেন্ট বলে। অর্থাৎ ইরানি নেভির পক্ষ থেকে রেডিও সিগন্যাল যে কথাবার্তা হচ্ছিল সেই কথাবার্তাগুলো আপনি আগে শুনুন। Iranian Sepa Navy calling you on channel 16. Strait of Hormuz is still closed. We will open it by the order of our leader Imam Khamenei, not by the tweets of some idiot. দর্শক, এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে যে আমরা শুধু মুস্তফা খামেনির অর্ডার মানি, কোনো ইডিয়েটের অর্ডার আমরা মানি না। স্ট্রেট অফ হরমুজ অলরেডি ক্লোজ করে দেওয়া হয়েছে। এই হলো ইরানের আর্মি বনাম পলিটিশিয়ানের মধ্যে সম্পর্ক। এত গেল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা। এবার আরেকটু উপরে লেভেলে আসুন, ইরানের প্রধানমন্ত্রী ডক্টর মাসুদ পেজেশকিয়ানের কথা। যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান আরব কান্ট্রিগুলো অর্থাৎ গালফ স্টেটগুলোর উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তা তিনি গালফ স্টেটগুলোকে নিজেদের নেইবার বলেছেন এবং তাদের ক্ষতি করে তার কোনো প্রকার উদ্দেশ্য না। কিন্তু যেহেতু আমেরিকান ঘাঁটিগুলো গালফ স্টেটের মধ্যে আছে, তিনি শুধু আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা করছেন। গালফ স্টেটগুলোর কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ইরান হামলা করবে না, অ্যাটাক করবে না, এটা তিনি সেই ভিডিও বার্তার মধ্যে বলার চেষ্টা করেছেন। ডক্টর মাসুদ পেজেশকিয়ানের এই ভিডিও বার্তা দেওয়ার পর আইআরজিসির বড় বড় কমান্ডারদের পক্ষ থেকে তার উপর প্রেসার ক্রিয়েট করা হয়, যার কারণে তিনি তার এই ভিডিও মেসেজ ডিলিট করতে বাধ্য হন। এবার যদি আপনি ইরানের মিডিয়াগুলোর কথা বলেন, ইরানের মিডিয়াগুলো পুরোপুরি ভাবে এই আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কন্ট্রোলের মধ্যে আছে। আইআরজিসির চাহিদার বাইরে এরা কিছু বলতে পারে না। আর ইরানি মিডিয়াগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা মিডিয়া হলো ফার্স্ট নিউজ এজেন্সি, তাসনিম মিডিয়া। সহজভাবে বললে এরা ইরানের পার্লামেন্টারিয়ানদের কথাগুলো মানুষের সামনে তোলার পরিবর্তে ইরানের আইআরজিসির আলোচনাটাই এরা বেশি করে, কথাগুলো এরা মানুষের সামনে বেশি রাখে। দর্শক, আপনাদেরকে এতক্ষণ মতো যা কিছু বললাম, এই সব কিছু থেকে এই কথা স্পষ্ট যে ইরান এখন সোজা পাকিস্তানের পথে হাঁটতেছে। আর অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয় হলো, এই যুদ্ধের মধ্যে যদি তাদের এই কোন দলের কথাগুলো বাহিরে চলে আসে, যতটুকু আসছে আরো যদি চলে আসে, তাহলে এটা ইরানের জন্য এবং ইরানের জনগণের জন্য, বিশেষ করে পুরো বিশ্ব মুসলমানদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমেরিকা এবং ইসরায়েল এখান থেকে ফায়দা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, ইরান কি আলোচনার টেবিলে দ্বিতীয়বার আসবে? এই যুদ্ধ কি পার্মানেন্টলি বন্ধ হবে? আর আইআরজিসি কি পারবে ইরানের গভর্নমেন্টের সাথে বিরোধ মিটিয়ে আমেরিকার সাথে একটা ডিল করে পুরো পৃথিবীকে আমেরিকার নিউক্লিয়ার থ্রেট থেকে বাঁচাতে? আপনাদের কি মনে হয়? দর্শক, প্লিজ আপনি আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।